আমার একটাই শখ, আমি আর আমার জামাই মিলে বাসর রাতে দরজা বন্ধ করে পেট পুড়ে খাবো। কারণ বিয়ের সময় বরকনেরা লোকলজ্জায় ভালো করে খেতে পারে না। বাণীতে সিমরান। কলেজের মেন গেটে সামনে রঙিন সাইন পেন দিয়ে আর্ট পেপারে লেখাগুলো ঝুলানো। ব্যাগ কাঁধে গেট থেকে ঢুকতে গিয়ে কাগজটা চক্ষু গোচর হয়ে সিমরানের মস্তিষ্কে চাপ দিতে মনে পড়ল প্রায় 6 দিন আগে শান্তর সাথে কথাগুলো বলছিল সে, আর সেটাই এখন গেটে টানানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9টা বেজে 44। এতক্ষণে কলেজে সব টিচাররাও কলেজে এসে গেছে, সে ব্যাপারে নিশ্চিত সিমরান। জুনিয়র থেকে শুরু করে সকল সিনিয়র ছাত্রছাত্রী কলেজের টিচাররা কলেজটা দেখছে ভাবতেই লজ্জায় দোকান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে বেড়ার উপর দিয়ে দাঁড়িয়ে কাগজটা ছিঁড়ে হাতে আনলো। দুহাতে মুড়িয়ে বলের মতো করে রাগে গিজ গিজ করতে করতে ক্লাসে ঢুকলো। একদম পিছনের বেঞ্চে বসে আছে শান্ত, পাশেই অন্যান্য বকাটে ছেলেরাও গোল করে বসে হাসাহাসি করছে। সামনের বেঞ্চে ব্যাগটা ধরাম করে ফেলে পা দমাতে দমাতে শান্ত সামনে গেল। হাতের কাগজটা ছুঁড়ে শান্তর মুখের উপর ফেলতেই সেটাকে ক্যাচ করে নেয় শান্ত। সিমরান, লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি তোর? একে তো ফেক পরিচয় দিয়ে আমার সাথে প্রেম করছিস, এখন আবার বারবার পুরানো কথা তুলে আমার উস্কে দিচ্ছিস। ইচ্ছে করেই এসব করছিস তাই না? শান্ত ডোন্ট কেয়ার নিয়ে এক পাশে তাকাচ্ছে, যেন সিমরানের পাত্তাই দিচ্ছে না সে। রাগে গা পিত্তি জ্বলে উঠল সিমরানের, ফুঁসে উঠে বলল, লজ্জার ছিটে ফোঁটাও কি নেই তোর মধ্যে? 3-4 বার ফেল করে আদু ভাইয়ের মতো একই ক্লাসে পড়ে আছিস, 3-4 বছর ছোট ছোট ছেলেদের সাথে আড্ডা দিচ্ছিস, এমন ভাব যায় সে ক্লাসের রাজা। ফেলটুস কোথাকার। শান্ত, বুঝছি শুধু কলেজে সবাইকে জানাইছিস, তাতে ম্যাডাম খুশি নয়, তাই তো? ঠিক আছে, এবার তাহলে সোজা তোর বাপকে জানাবো, মেসেজের স্ক্রিনশট দেখাবো, আর তোর বাপকে বলবো মেয়ের বাসর ঘরে যেন ফুলের বদলে খাবার রেখে আসে। মেয়ে যে আস্ত একটা রাক্ষসী তা তো তার জানা উচিত। ফুস করে সমস্ত হাওয়া নিভে গেল সিমরানের। শান্তকে খেপানো ঠিক হবে না, বাবাকে বলে দিতে পারে। চুপচাপ পাশ কাটিয়ে বেঞ্চের উপর এসে বসে পড়ল। ক্লাসের ম্যাম আসার 2 মিনিট আগেই শান্ত তার দলবল নিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। এ ক্লাস করা তার কর্ম নয়, সে আগেই কলেজের রাজনীতি করতে আর বাপের ক্ষমতা দেখাতে। ইলেকশনের সময় প্রচুর ছেলে পেলে দল প্রয়োজন, তাই যোগান দেয় শান্ত। ক্লাস টাইম হলেই দলবল নিয়ে হয় মাঠে নয়তো রাস্তায় গিয়ে সিগারেট খেয়ে আড্ডা দেয়। কেউ এই নিয়ে কিছু বলেও না, চেয়ারম্যানের ছেলে বলে কথা। একটু একটু বিচার চাইতে গিয়ে আজীবনের জন্য শত্রু হবে কে বাঁচায়। 21 বছরের সদ্য কৌশল থেকে যৌবনে পদার্পণ করা যুবক শান্ত। লম্বায় 6 ফুট 1 ইঞ্চি, ফর্সা দেখতে মাশা, কোনো পরিপূর্ণ যুবকের থেকে কম নয়। সব কিছুতেই যেন নজর কাড়ার মতো পরিপূর্ণতা। কিন্তু ও একটা জায়গায় আর অপছন্দ, সেটা হচ্ছে পড়াশোনা। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবা আদেশ মোতাবেক প্রতিদিন কলেজে যেতে হয়। বাবা এই এলাকার চেয়ারম্যান। গত নির্বাচনের বছরে সিমরানের বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি এই এলাকার চেয়ারম্যান হয়েছিলেন। এবারও পুনরায় ভোট দাঁড়াবেন তারা দুজনেই। নির্বাচনকে কেন্দ্র করে 2 পরিবারের মধ্যে দ্বন্দ্ব বদায়মান। বাবার শত্রু মানে নিজেরও ও শত্রু, এটা মনে করে বেড়ে উঠেছে 2 পরিবারের সন্তানেরা। যে কোনো পরিস্থিতিতেই একজন অন্যজনকে হেয় প্রতিপন্ন করে যেন বিজয়ের সুখ আত্মূল্য হয়ে থাকে। এদিকে সদ্য 18তে পা দিয়েছে সিমরান।
5 ফুট 2 ইঞ্চি, পাতলা গড়নের মিষ্টি মেয়ে সে, দেখতে উজ্জ্বল শ্যামলা হলেও তার মিষ্টিভাষী মুখখানি সৌন্দর্যকে হার মানাবে। দুপুর 2টো, কলেজে শেষ হয়েছে, প্রায় আধ ঘন্টা হয়েছে। কলেজের রাস্তার সামনে মোড়ের বাইকের উপর বসে আছে শান্ত, আশেপাশে অন্য চেলারা উপস্থিত। উদ্দেশ্য সিমরানকে আবার অপদস্থ করে মজা নেওয়ার। কিন্তু প্রায় আধ ঘন্টা কেটে গেল, সিমরানের দেখা না পেয়ে ভুরু কোঁচকালো শান্ত। পিছনে আরেকজনকে নিয়ে বাইক স্টার্ট দিয়ে সোজা চলে এলো কলেজ গেটে। দপ্তরি কাকা গেটে তালা লাগাচ্ছেন। তাহলে সিমরান কোথায় গেল? প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাইক নিয়ে চলে এলো ব্রিজের ওপরে। অন্যান্য বকাটে বন্ধুদের জিজ্ঞেস করলো, কী রে, হবে হবে করে না হওয়া চেয়ারম্যানের মেয়ে কি এখান থেকে গিয়েছে? সজীব কই? না তো, যাইতে তো দেখলাম না। শান্ত আবারও কলেজের রাস্তার দিকে চাইল। ওদিকে কলেজেও নেই, এখানেও আসেনি, তাহলে কোথায় গেল? বিকেলবেলা ব্রিজের উপরে পা ঝুলে বসে আছে শান্ত, তার পাশেই অন্যান্য বন্ধুবান্ধব। হঠাৎ কথার মাঝখানেই সজীব বলে উঠল, কিরে মাম্মা, আমার ওরে খুঁজি? আর এতে মনে হয় ডেটে গেছিল। সজীবের ইশারা করা দিকে তাকাতে ভুরু কুঁচকে ফেলল শান্ত। সামনে একটা ছেলে বাইকের পিছনে বসে হাসতে হাসতে গাড়ির দিকে যাচ্ছে। সিমরান গায়ে এখনও কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ। হঠাৎ ভিলেনি হাসি নিয়ে বন্ধুদেরকে বলল, ভালোই তো হলো, নিজের মেয়ে সম্পর্কে খুব বেশি প্রশংসা করে না ওই না হওয়া চেয়ারম্যান। এবার কেউ একটু তাকে খবর দে, তার মেয়ে কলেজের শেষে ডেটে গিয়েছিল। কথাগুলো বলেই উঠে দাঁড়ালো সেখান থেকে। তারপর আশফাস করতে করতে বাইক বসলো। কেমন যেন লাগছে তার। দুপুরে এখনও খাওয়া হয়নি, সেজন্যই হয়তো বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। রাত 8টা। মঈনুদ্দিন হোসেন রাগে ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরল। খাবার টেবিলে সবাই বসে আছে। স্বামী রাগান্বিত হয়ে রুমে ঢুকতে দেখি নিজেও সেখানে গেল। কলেজ শেষে কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিল তোমার মেয়ে? চামেলি সিসি, কি বলছেন এসব? সিমরান আবার কোনো ছেলের সাথে ঘুরতে যাবে? ঠাস করে গালের উপর থাপ মারলেন মহিউদ্দিন। তোর মেয়ে কই যায়, কি করে, সেই সব খোঁজ নিবি না তুই? কেমন মা তুই, মেয়ের বিষয় জানিস না? ভয়ে শিউরে উঠল সিমরান। বাবার কাছে এসেছিল সে। এর মধ্যে বাবা এমন বিধ্বংসী রূপে ভয় পেয়ে গেল। ফুপিয়ে কেঁদে উঠল। সেই দিকে তাকালো মহিউদ্দিন। ফুঁসে উঠে বলল, কলেজে শেষ করে বাইকে করে ঘুরে বেড়াচ্ছ? বাবা, ওটা তো ছোট মামা ছিল, নানু বাড়ি গিয়েছিলাম, ও ছিল, বাড়ি দিয়ে গেল আমায়। নিস্তেজ হয়ে চেয়ারে বসে পড়লেন মহিউদ্দিন। শামচুল চেয়ারম্যানের ছেলেপোলারা এটা নিয়ে পুরো বাজার ধেয়ে ফেলেছে। মাথা গরম হয়ে গেছিল তার। ক্রোধ মিশ্রিত গলায় বললেন, আর কখনো কলেজে শেষ কোথাও যাবা না, সোজা বাড়ি আসতে দেখি যেন। বেশি সমস্যা হলে কাল থেকে শাওন সিমরানের বড় ভাই নিয়ে দিয়ে আসবে তোমায়। মাথা নাড়িয়ে হুম বলল। রুমে চলে এলো সিমরান। বালিশ জড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। পরিবারে যাই হোক না কেন, বলির পাঠা হতে হয় তার মাকে। ফুপুরাও একটু কিছু হলেই মাকে কথা শোনায়, তাও মা কোনো প্রতিবাদ করে না। মা এত দুর্বল কেন? রাত 12টা। চারদিকে নিকষ অন্ধকার বিরাজমান। দূর থেকে কুকুরের ভয়ঙ্কর অভিশপ্ত ডাক শোনা যাচ্ছে। ফ্যান চালিয়ে পাতলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি সিমরান। কথার ভিতরে শুয়ে ফোন স্ক্রল করে যাচ্ছে। মেসেঞ্জারে ঢুকে পুরানো কনভারসেশনগুলো পড়ে যাচ্ছে। এ যাবৎ প্রথম থেকে শেষ পর্যন্ত টানা 4বার পড়া হয়ে গেছে। চোখে ঘুম নেই, আছে ভেজা কিছু অশ্রুর কণা, যেটা চোখ থেকে বের হওয়ার সাথে সাথেই হাত দিয়ে মুছে ফেলছে সে। টানা 21 দিনের রুটিন তো আলাদাই ছিল। তাড়াতাড়ি খেয়ে দিয়ে রুমে এসে লাইট নিভিয়ে ঘুম ভান ধরে পড়ে থাকতো। 11টার পর থেকে 2টো 3টে পর্যন্ত কথা বলতো শান্তর সাথে।
মনের সমস্ত অনুভূতি নিগড়ে কথা বলতো সে, কিন্তু এখন সে সময় কিছুতেই কাটে না। কি করে পারলো এমনটা করতে? হঠাৎ নিজের পেটের ওপর ভারী কিছু পড়ার অনুভব করতেই আঁতকে ওঠে, লাফ দিয়ে উঠে ঘরের লাইট জ্বালালো। কাঙ্ক্ষিত মানুষটা দেখে আর কিছু বলল না, চুপচাপ নড়ে চড়ে শান্ত গলায় বলল, ওঠ, ব্যথা পাইছি। ভুরু কুঁচকে ফেলল শাওন। অন্যদিকে হলে গায়ের ওপর লাফ দিয়ে পড়ার অপরাধে এতক্ষণ সারা পিঠে কিল মারতে মারতে অজ্ঞান করে ফেলত, কিন্তু আজকে একদম নীরব। বিছানায় বসে পুনরায় সিমরানকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ভুনু, আমার সোনা ভুনু, কেমন আছিস? শাওনকে পাত্তা না দিয়ে সোজা সাপটা বলল, কি লাগবে বল। এক হাত দিয়ে চুলের মুঠি ধরে নুয়ে পিঠে আলতো কিল দিয়ে বলল, তুই সব কিভাবে বুঝে যাস বল। হাত ঝাপটা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, সারবি, আমার ব্যথা লাগছে, ভালো লাগছে না আমার। কি লাগবে সোজা সাপটা বল। একদম নাটক করবি না। বিছানা থেকে উঠে দাঁড়ালো শাওন। ওঠার সাথে সাথেই সিমরানের মাথায় কাঁকড়া খুলে দিয়ে দূরে দাঁড়িয়ে ভিলেন হাসি দিল। বাঁধা চুলগুলো পুনরায় খুলে ফেলতে মেজাজ চটে গেল সিমরানের। পাশ থেকে চার্জার নিয়ে ছুঁড়ে গায়ের উপরে মারল। ক্যাচ করে নিল শাওন সেটাকে হাতে, তার পেঁচাতে পেঁচাতে বলল, এই দেমাগ থাকবে না। যখন ভার্সিটিতে উঠবি তখন অ্যাসাইনমেন্ট করতে করতে কঙ্কাল হয়ে যাবি। এই আমাকে দেখ, অনার্স থার্ড ইয়ারে উঠতে না উঠতেই কেমন শুকিয়ে পোড়াকাঠ হয়ে গেছি। বুনু, পরশু জমা দিতে হবে, একটু অ্যাসাইনমেন্টটা করে দে না। তোকে ফুচকা খাওয়াবো আমার সোনা পাখি, দে, তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। নাউজিবিল্লা, কি বললি তুই? ৭২ কেজি ওজন তোর, এটাকে পোড়াকাঠ বল? আরে তোকে তো কঞ্চি বলা যায়, মোটুস কোথাকার। আর তোর এই অ্যাসাইনমেন্ট আমি কিচ্ছু করতে পারবো না। তুই সর, তোর আমি ঘুমাবো। কাল থেকে দরজা বন্ধ করে ঘুমাবো আমি। এই প্রতিদিন বিড়ি টিড়ি টেনে রাত ১২টা ১টা বাড়ি আসবি, তারপর আবার ঘণ্টাখানেক আমাকে জ্বালাবি। কি পেয়েছিসটা কি তুই? সর এখান থেকে, আমি ঘুমাবো বলেই আবার কাঁথা মুড়ি দিল সিমরান। শায়ান পুনরায় স্যাঁচড়ামোর মতো এসে সিমরানের পাশে শুয়ে পড়ল। খোলা চুলগুলো নিয়ে প্রায় ৫ মিনিট টানাটানি করার পর যখন বোনের কোনো চিৎকার শুনল না, তখন সেটা শটান করে বসে সিরিয়াস মুডে সিমরানকে টেনে বসালো। ঘুমের দিকে তাকিয়ে দেখল চোখের পাপড়ি ভেজা। কি হয়েছে রে? কেউ কিছু কি বলেছে? ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিল সিমরান। নাক টানতে টানতে বলল, কলেজের শেষে নানু বাড়ি গিয়েছিলাম। বিকেলে আসার সময় ছোট মামার বাইক করে দিয়ে গেছে, আর ওই চেয়ারম্যানের ছেলেপেলেগুলা সারা বাজার সবার কাছে বলছে আমি নাকি কোন ছেলে নিয়ে ঘুরতে গেছি, তার বাইকে উঠছি। এইটা নিয়ে আব্বু আমাকে অনেক বকাবকি করেছে। ছেলেপেলে বলতে কি শান্ত ছিল? হ্যাঁ হ্যাঁ, ও তো নাটের গুরু। আচ্ছা আমি দেখছি, গম্ভীর মুখে বলল শাওন। ভাইয়ার শার্টে নাক মুছতে মুছতে বলল, ওই শান্ত নাক বরাবর একটা ঘুষি মারব। ওর নাক ফাটাতে পারলে তোর আগামী ১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি করে দিব। শাওন, ডিল ফাইনাল তাহলে? নাক ফাটাবো, বিনিময়ে অ্যাসাইনমেন্ট, ওকে? সিমরান ওকে। এত রাতে আর উত্তেজনায় ঘুমাতে পারল না সিমরান। সকালবেলা ঘড়িতে ৮টা বাজে। বাড়ি থেকে কলেজে যাবে বলেই ২ ঘন্টা আগে আসে শান্ত। ব্রিজের ওপর বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয়। এমনি এক সময় আড্ডা মশগুল সে। এতক্ষণ পর হেসে উঠছে বন্ধুদের কথা তালে। হঠাৎ নাকের ওপর ঘুষি পড়তেই নুয়ে পড়ল গেল পাশে। ২ হাত দিয়ে নাক মুখ চেপে সামনে তাকাতে দেখতে পেল আক্রমণকারীকে। এরপর আচমকা আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তার বন্ধুবান্ধব গুলো তাজ্জব খেয়ে তাকিয়ে আছে শাওনের দিকেও। তুই? হ্যাঁ তুই। আঙুল তুলে তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম। তোর সাথে রাজনৈতিক শত্রুতা আমার। সেদিক থেকে যতটা আগে
বাড়তে পারিস বাড়িস, আমি বাধা দিব না, কিন্তু মোটেও আমার বোনের দিকে নজর দিবি না। আমার বোরকে টার্গেট করে যদি তুই বা তোর এই চেলাপোড়া দ্বিতীয়বার কোনো বাজে কথা ছড়াস, খোদার কসম তাকে তুই 2 টুকরো করে এই বিষখালী নদীতে ভাসিয়ে দেব। তোর বোন নেই বলে অন্যদের বোনের সম্মান দিয়ে বাজারের মধ্যে টানাটানি করবি, আর সেটা মুখ বুজে সহ্য করব এটা ভাবিস না? তোর বাপ আমাদের বিরোধী হলেও ভীষণ সম্মানীয় লোক সে। তার এই চরিত্রহীন ছেলে চরিত্র নিয়ে যেন কোনো কথা তার কানে আমাকে তুলতে না হয়। কথাগুলো বলে সেখান থেকে সোজা অন্যদিকে চলে গেল শাওন। নাকের ওপর থেকে ফুলে গেছে শাওন, নাকের ভিতর থেকে শিরশির করে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। ঠোঁটের এক পাশ থেকে ফুলে গেছে, নাকের পুরো শরীর থরথর করে কাঁপছে, ঘাড়ে রক টনটন করে হিংস্রতাকে আহ্বান করছে। কিন্তু ইলেকশনের আগে কোনোরূপ ঝামেলা করা বাবার সম্মান ডোবাতে চায় না বলেই যথাসম্ভব নিজেকে সামলাচ্ছে শান্ত। পুরো রাগ ক্ষোভ সব গিয়ে জমা হচ্ছে সিমরানের উপরে। কি এমন বলছে যে তার ভাই কানে? দাঁতে দাঁত পিষে শান্ত ধীর কণ্ঠে বলল, মাত্র কয়েকটা ঘন্টা, তোর এই বাহাদুরি মেয়াদ মাত্র কয়েকটা ঘন্টা। যখন তোর ওই আদরে বোনকে ছিঁড়ে খুঁড়ে টুকরো টুকরো করে তোর সামনে ফেলব, তখন তোর হিংস্র রূপটা আমি দেখতে চাই। এই ব্রিজে যে কয়টা লোক এই থাপ্পড় দেখেছে, তার থেকে শতাধিক লোক তো ছিঁড়ে খুঁড়ে ফেলা বোনকে দেখবে। সকাল 9:30, চারপাশে সাদা ইউনিফর্ম পরা কলেজ স্টুডেন্টের আনাগোনা, কেউ বা ক্যাজুয়াল ড্রেস পরে এসেছে। এত ছাত্রছাত্রীর মধ্যে সিমরান নির্দিষ্ট একজনের খুঁজে বেড়াচ্ছে, যাকে দেখার জন্য আজকে 9:30টার সময় কলেজে এসেছে। অনেকক্ষণ খোঁজার পরও শান্ত দেখা পেল না সে। মুখে গোমড়া করে ধপাত করে বসতে পুনরায় লাফ দিয়ে দাঁড়ালো। হ্যাঁ, পিছনের পুরনো কলেজের রুমগুলোতে চেক করা হয়নি, সেখান থাকতে পারে ভেবেই খুশিতে পা বাড়ালো সেদিকে। নির্জন কলেজ, যানজট থেকে অনেকটা দূরে, ধান ক্ষেতের মাঝখানে, প্রকৃতির সুন্দর আবহাওয়া পাওয়ার জন্য এখানে কলেজটা তৈরি করা হয়েছে। বর্তমান বিল্ডিং হলো 15 আমলে এখানে টিনের তৈরি লম্বা বারান্দার মতো 2টো হলরুম করা ছিল, যার প্রত্যেকটাকে বেড়া দিয়ে 4-4টা রুম বানিয়ে ক্লাস নেওয়া হয়। বিল্ডিংয়ের পিছনে পুরনো টিনের কলেজ। বকাটে ছেলেপেলেরা প্রায় সেখানে বসে সিগারেট গাঁজা খায়, কেউ বা কলেজে ফাঁকি দিয়ে প্রেমের নীলা চালায় সেখানে। পা টিপে টিপে বারান্দায় উঁকি মারতে দেখল একদল কোলার রূপের সামনে বেঞ্চে বসে অন্যগুলো তাকে কিছু একটা ভাবছে শান্ত। আশেপাশে আর কেউ নেই। আর একটু সামনে এগোতেই চোখ পড়ল নাকের ওপর লাগানো প্লাস্টিক। খুশিতে চকচক করে উঠল সিমরানের মুখ। ঠোঁটে এলিয়ে হাসতেই বাম গালের মাঝখানে টোল ভেসে উঠল। জোর পায়ে গিয়ে শান্তর সামনে দাঁড়ালো। এক নজর তাকিয়ে অন্যদিকে তাকালো শান্ত। এবার বুঝছিস তো আমি কি? এবার তোর নাক ফাটিয়েছে, পরবর্তীবার আমার সাথে লাগতে এলে মাথা ফাটিয়ে দেব। ব্যাস, এইটুকু যথেষ্ট ছিল নীরব শান্তকে হিংস্র করা। বেঞ্চ থেকে নেমে এক হাত সিমরানের 2 পা পিছনে মুচড়ে ধরল, অন্য হাত দিয়ে পিঠের উপর চাপ দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। স্তব্ধ হয়ে গেল সিমরান। এমনটা হয়ে যাবে এটা কখনোই ভাবতে পারেনি সে। বাবা ভাইয়ের সম্মান, নিজের আত্মসম্মান, এসব ভাবতে চোখে পানি এসে গেল। মুচড়ানো শুরু করে দিল সে, কিন্তু এত লম্বা একটি দানবীয় শরীরের সাথে পেরে উঠল না। শান্ত বুকের সমান হবে সে। তার সাথে কথা বলতে গেলে মাথা উঁচু করে থাকতে হয়। ডান হাতটা নীরবভাবে পুনরায় পেটের উপর বিচরণ করাতে রাগে ভয়ে কেঁদে নিল সিমরান। অসভ্য আমি কিন্তু ভাইয়ার কাছে সব বলে তোকে আবার মার খাওয়াবো। খেপে গেল শান্ত। পুনরায় হাতে বিচরণ পেটের উপর ওঠাতে মাথা কাত করে হাতের ওপর জোর কামড় বসিয়ে দিল সিমরান। হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বেড়া চেপে ধরে কামড়ে স্থান দেখতে লাগল। ব্যথার জায়গাটা নীল হয়ে গেছে। সামনে তাকাতেই দেখল এক হাত দিয়ে পিঠ চেপে ধরে ঠোঁট কামড়ে কাঁদছে সিমরান। ভুরু কুঁচকে ফেলল শান্ত। এভাবে কাঁদার কারণ কি? সামনে থেকে সরে গিয়ে তার পিঠ দেখতে আঁতকে উঠল। সাদা ইউনিফর্ম, পিঠের দিক
রক্তে লাল হয়ে গেছে। তখন বেড়া চেপে ধরার কারণে জং ধরা টিনে কেটে গেছে পিঠ। হাত দিয়ে পিঠ দেখতে ফুঁসে উঠল সিমরান। তুই ধরবি না আমায় জানোয়ার, বলে হু হু করে কেঁদে উঠল। হাত মুচড়ে ধরার কারণে 2 হাত ব্যথা টনটন করছে। তার উপর পিঠ কেটে গেছে। এক হাত দিয়ে পিঠ চেপে ধরে ফোপাতে ফোপাতে সামনে এগিয়ে গেল। দুয়ে জিহানকে দেখে সিমরানের ক্লাস ফ্রেন্ড ডাক দিল। চোখে পানি মুছে বল, তুই কি ফোন আনছিস? জিহান, হ্যাঁ, কিন্তু কি করবি, একটু দে তো। জিহান, এ কি, তোর পিঠে কি হয়েছে? কতটা রক্ত বের হয়েছে দেখি। হ্যাঁ, সেজন্য ফোন চাইছি। আর ক্লাস থেকে একটু আমার ব্যাগটা এনে দিবি? জিহান তাই করল। সিমরান একটা নাম্বার তুলে ফোন করতে ওপাশ থেকে রিসিভ করলো। হ্যালো ভাইয়া, আমি সিমরান। হ্যাঁ, কিন্তু তুই তো কলেজে গেলি, হঠাৎ ফোন করছিলি, চিন্তিত। তুই কি একটু কলেজে আসতে পারবি? আমার শরীরটা ভালো লাগছে না, ছুটি পর এসে নিয়ে যাই। বনু এখন ভার্সিটিতে, আমার শরীর খারাপ লাগছে, তুই কি আসবি? রেগে বল, কি হয়েছে তোর? আচ্ছা আমি আসছি। এর মধ্যে ব্যাগ নিয়ে জিহান হাজির। জিহান, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চল। সিমরান, লাগবে না, ভাইয়া আসছে। দূর থেকে ভুরু কুচকে তাকিয়ে আছে শান্ত। এই জিহান ছেলেটা একদম সহ্য হয় না তার, সবসময় কেমন চিপকে থাকে সিমরানের সাথে। দরদ দেখলে গা পিত্তি জ্বলে যায় তার। প্রায় মিনিট 10 মাথায় বাইক নিয়ে হাজির হলো শাওন। সিমরানের কাছে এসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরতে পিঠে ভেজা কিছু অনুভব করলো। সেদিকে তাকিয়ে আঁতকে উঠে সে। রক্ত? কি হয়েছে তোর? রক্ত কোথা থেকে আসলো? সিমরান, ভাইয়া ভাইয়া প্লিজ থামবি তুই? পুরনো বিল্ডিংয়ে যে গিয়েছিলাম, বেড়ায় হেলান দিতে গিয়ে পিঠে কেটে গেছে। আমাকে সোজা বাড়ি নিয়ে আয়। আমি ফার্মেসিতে ঢুকবি কি তোর খবর আছে? আমার ভালো লাগছে না। শাওন, কিন্তু ড্রেসিং করাতে হবে তো। সিমরান, লাগবে না, ঘরে বসে করে নিব। আচ্ছা চল। রাত 12টা, বিছানা এপাশ ওপাশ করছে শান্ত। কিছুতেই ভালো লাগছে না, টেনশন হচ্ছে তার। আর সেই সিমরানের জন্য। আজ 2 দিন ধরে কলেজে আসছে না। সেই দিন পর থেকে একবারে নিখোঁজ সে। নিজের কাছে খারাপ লাগছে শান্তর। হয়তো ভয় পেয়েছে সেই দিনের আচরণে। ফোন স্ক্রল করে পাশে রাখলো। সিমরান ব্লক করে দিয়েছে তাকে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম 3টাতে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে নাম্বারটা কল দিয়ে অচেনা সিম থেকে। টানা 2 দিন ধরে জ্বরে ভুগছে সিমরান। জং ধরা টিনে বিষে হয়তো গায়ে জ্বর এসেছে, মাথা তোলা যাচ্ছে না বিছানা থেকে। আজকে একটু ভালো লাগছে আগের চেয়ে। সারাদিনে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না। হাতে ফোন নিতেই আনলক নাম্বার থেকে কল এলো। রিসিভ করতে ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠস্বর শোনা গেল। খবরদার ফোন কাটবি না, তার ফল কিন্তু ভালো হবে না বলেই দিলাম। তুই কোন সাহসে আমাকে সব জায়গা থেকে ব্লক করছিস? এক্ষুনি সব ব্লক খোল, নইলে ওই 21 দিনের সমস্ত মেসেজের স্ক্রিনশট তোর বাপ ভাইয়ের ফোনে যাবে। এক্ষুনি ব্লক খোল, এক্ষুনি মানে এক্ষুনি। আর তুই কলেজে কেন আসিসনি? ভয় পেয়ে গেছিস? এইটুকু সাহস নিয়ে তুই শান্তর বিরুদ্ধে কথা বলিস? লিলিপুট একটা। 2 হাতে তুলে আছর মারা যায়। সে আবার আসে আমার সাথে পাঙ্গা নিতে। ভয় পেয়ে গেল সিমরান। বাবার কানে কোনোমতে এই সব কথা গেলে তার সম্পূর্ণ প্রভাব পড়বে মায়ের উপর। ব্লক খুললে ও আর কইবানা করবে, ফোন তো ধরব একরকমটা ভেবেই সিমরান সব জায়গা থেকে আবার অ্যাড করলো ওকে। ব্লক খোলার সাথে সাথে হোয়াটসঅ্যাপে অডিও কল দিয়ে শান্ত বাধ্য হয়ে ধরল সিমরান। কর্কশ কণ্ঠে বলল, কি সমস্যা তোর? আবার ফোন দিছিস কেন? শান্তর কথা বলল তাই খামখেয়ালি করে। সিমরান, মানে? শান্ত, তুই আমার অভ্যাস খারাপ করে দিচ্ছিস। এখন কথা না বললে আমার ঘুম আসে না। এখন থেকে প্রতিদিন তুই আমার ফোন ধরবি আর কথা বলবি, নইলে সমস্ত স্ক্রিন তোর বাপের ফোনে, না না তোর বাপের ফেসবুক আইডিতে টাইমলাইনে দিয়ে দেবে বাচ্চাদের মতো করে। সিমরান, এহেন মামা বাড়ি আবদার নাকি? হ্যাঁ। শান্ত, উফ, মামা না তো, শ্বশুর বাড়ির আবদার।